আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিকস হলো অ্যান ওভারভিউ অফ অ্যানিমিয়া। আমি ডক্টর মাহবুবা শারমিন, হেমাটোলজিস্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। ফার্স্ট ক্লাসে আমাদের টপিকস ছিল বেসিক কনসেপ্টস অফ হেমাটোপয়েসিস। ওই কনসেপ্টে বেসিক কনসেপ্ট অফ হেমাটোপয়েসিস থেকে আমরা রিটেন কোশ্চেন করেছিলাম হলো বোন ম্যারো স্ট্রমা and indication of bone marrow aspiration, defined biopsy, and regenerative medicine and stem cell therapy. যেহেতু অ্যানিমিয়া টপিকসটি অনেক ভাস্ট, আমি ট্রাই করব সহজ ভাষায় যাতে এটি বোঝানো যায়। অ্যানিমিয়ার অ্যাব্রিভিয়েশন আসলে এ মানে অ্যাবসেন্স অ্যান্ড অ্যানিমিয়া অর্থ হলো অ্যাবসেন্স অফ ব্লাড। কিন্তু একজন মানুষের দেহে তো রক্ত শূন্যতা হতে পারে না, রক্ত স্বল্পতা হতে পারে। এই কারণে অ্যানিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিডাকশন অফ কনসেন্ট্রেশন অফ সার্কুলেটিং হিমোগ্লোবিন below the level that is expected for healthy persons of same age and sex in the same environment. তাহলে অ্যানিমিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? রক্ত স্বল্পতা, সেম এজ and sex and in the same environment হতে হবে, আর হিমোগ্লোবিন লেভেলটা ওই এজ এন্ড সেক্স অনুযায়ী হতে হবে। এখন ওই নির্দিষ্ট এজ এন্ড সেক্সের চেয়ে যদি হিমোগ্লোবিন লেভেলটা কমে যায় তাহলে আমরা তাকে অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়া আসলে সিউডো অ্যানিমিয়া আর ট্রু অ্যানিমিয়া। সিউডো মানে ফলস। সিউডো অ্যানিমিয়া কখন বলি? যখন হলো আমরা ইন কম্পারিজন প্লাজমা ভলিউম বেড়ে যায় তখন তাকে আমরা সিউডো অ্যানিমিয়া বলি। সিউডো অ্যানিমিয়া একটি কন্ডিশন হলো প্রেগন্যান্সি। আর আজকে আমরা বলবো ট্রু অ্যানিমিয়া নিয়ে। হিমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিন আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই করে আর নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়। রেগুলেশন অফ ইরিথ্রোপয়েসিস মেইনলি রেগুলেশন হয় ইরিথ্রোপয়েটিন হরমোনের মাধ্যমে, আর কিছু হরমোন যেমন অ্যান্ড্রোজেন এন্ড থাইরক্সিন হরমোন যেটা আমাদের ইরিথ্রোপয়েসিসকে কন্ট্রোল করে। এখন এই গ্রেডিং অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া বোঝার জন্য আমাদের অবশ্যই একটি সিবিসি করতে হবে। সিবিসির মধ্যে থাকবে হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি, আর কি থাকবে? প্লেটলেট কাউন্ট থাকবে, আর ইএসআর। আর যেটি থাকবে সেটি হলো রেড সেল ইন্ডিসেস। রেড সেল ইন্ডিসেস এর মধ্যে আমরা বলি এমসিবি, এমসিএইচ এন্ড এমসিএইচসি, আর আরডিডব্লিউ মানে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট। আর গ্রেডিং অফ অ্যানিমিয়া যেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার মানে লেস দ্যান 7 গ্রাম পার ডিএল হলে আমরা তাকে সিভিয়ার অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়ার সিমটমস তো আমরা মোটামুটি সবাই জানি, যেমন থাকবে ডিজিনেস, মাথা ঘোরানো, দুর্বলতা, শ্বাসকষ্ট হতে পারে, মাথা ব্যথা। আর সাইনের মধ্যে অ্যানিমিয়া কোন কোন জায়গায় দেখতে হয় মোটামুটি তো আমরা অবশ্যই জানি, যেমন লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, ডাং, তারপরে নেল বেড, পাম এন্ড সোল, ফুল বডি। তো ব্লাড প্যারামিটার যেমন ল্যাবরেটরি নরমাল রেঞ্জ। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যানিমিয়া যেমন কি থাকবে তা বললাম, যে ফ্যাটিক, উইকনেস, হেডেক, নামনেস, প্যালর, শ্বাসকষ্ট, তারপরে চেস্ট পেনও হতে পারে, নসিয়া, কনস্টিপেশন। এখন আমরা যেমন কমপ্লিট ব্লাড কাউন্টের হিমোগ্লোবিন, তারপরে রেড সেল ইন্ডিসেস, আর এর সাথে থাকবে কি হেমাটোক্রিট।
hematocrit কি proportion of the volume of red cells relative to the volume of blood তার মানে hematocrit কি একটি red cell এর proportions of volume relative to the volume of blood আর আমরা একটি রুলের কথা বলবো যেমন রুলস অফ 3 একটি পেশেন্টের যদি আরবিসি ধরি আমরা আরবিসি আছে 5 মিলিয়ন তার সাথে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে ওটা হবে হিমোগ্লোবিন যেমন একটি পেশেন্টের আরবিসি যদি 5 হয় আর ইনটু 3 তাহলে ওই পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল থাকবে 15 গ্রাম পার ডিএল আর হিমোগ্লোবিন যদি হয় 15 তার সাথে আমি 3 মাল্টিপ্লাই করলে হেমাটোক্রিটটা পাবো এখন আমরা আসি এমসিপি dividing the normal total volume of red cells by the number of red cells মানে এমসিপিটা কি এটি একটি ইনডেক্স অফ এভারেজ রেড সেল সাইজ নরমাল রেঞ্জ হলো 92 প্লাস মাইনাস 9 ফেমটোলিটার আর এখন আসি এমসিএইচ average amount of hemoglobin in each red cell and normal range হলো 27 to 32 picogram and the MCHC the average concentration of hemoglobin in a given volume of packed red cell normal range 33 plus minus 1.5 gram per dl আসলে আমাদের এমসিভি এমসিএইচ এন্ড এমসিএইচসি জানার দরকার কারণ আরবিসির মরফোলজিক্যাল ভেরিয়েশনটা বোঝার জন্য রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ একটি রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ ভেরিয়েশন ইন দি রেড সেল সাইজ এটা নরমাল রেঞ্জ 12.8 প্লাস মাইনাস 1.2 তার মানে 14 থেকে আমরা এটাকে নরমাল ধরি রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াই যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এটা অনেক বাড়ে আমরা সিবিসি দেখি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এটির লেভেল 20 হয়ে যায় আর কিন্তু থ্যালাসেমিয়া হলে এর লেভেলটা সামান্য বাড়ে যেমন 15 to 16 আর এটি নরমাল থাকবে অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ আরেকটি যেমন আমি বলতে চাই যে মেঞ্জার ইন্ডেক্স হলো একটি ইন্ডেক্স যেটি ব্যবহার করি থ্যালাসেমিয়া থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে ডিফারেন্সিয়েট করার জন্য মেঞ্জার ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করব এমসিবি ডিভাইডেড বাই আরবিসি if the result is greater than 13 then it will be iron deficiency anemia আর যদি lesser than 13 হয় then it will be thalassemia এখন আমরা আসি পেরিফেরাল ব্লাড ফিল্ম এখন পেরিফেরাল ব্লাড ফিল্মে কি কি দেখতে পাই আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে যেমন আরবিসি অ্যানাইসোসাইটোসিস মানেটা কি অ্যানাইসোসাইটোসিস মানে ভেরিয়েশন ইন দ্য সাইজ অফ রেড ব্লাড সেল and poikilocytosis মানে হলো ভেরিয়েশন ইন দ্য শেপ অফ red blood cell তারপরে আরো যেটা দেখতে পারি WBC total count differential count and platelet size variation আর platelet নাম্বার যেমন adequate নাম্বার বা কম না বেশি তারপরে যেটা আমরা পিভিএফ থেকে পাই সেটি হলো ম্যালেরিয়াল প্যারাসাইট তারপরে ফাইলেরিয়াল প্যারাসাইট আমরা পিভিএফ এ থাকলে দেখতে পারি আর যেটি অনেক সময় প্লাজমা সেল লিউকেমিয়াতে প্লাজমা সেলও চলে আসে পিভিএফ এ আর ইএসআর যদি বেশি হয় তাহলে আমরা হাই রোলক্স ফর্মেশনটা পাই নাও দ্য মরফোলজিক্যাল ক্যাটাগরিজ অফ অ্যানিমিয়া মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ম্যাক্রোসাইটিক আর নর্মোসাইটিক নর্মোক্রোমিক আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে নরমাল আরবিসির সাইজ হলো দ্য নিউক্লিয়াস অফ দ্য স্মল লিম্ফোসাইটের সমান থাকবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আমরা কখন বলবো যখন হলো এই এমসিবি এমসিএস দুইটাই হলো কম থাকবে
আর ম্যাক্রোসাইটিক যখন এমসিভি গ্রেটার দেন নর্মাল লেভেলের চেয়ে বেশি থাকবে, আর নর্মোসাইটিক নর্মোক্রমিক যখন এমসিভি এমসিএইচ দুটি নর্মাল থাকবে। যেমন নর্মোসাইটিক মিনস হলো নর্মাল সাইজ, আর নর্মোক্রমিক মানে হলো কমার্শিয়াল মিনস হিমোগ্লোবিন defined by the area of central payload up to 1/3 of the size of the RBC. যখন এই সেন্ট্রাল পেলোডটা গ্রেটার দেন 1/3 অফ দ্য আরবিসি সাইজ হয় তখন তাকে বলি আমরা হাইপোক্রোমিয়া। এখন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি দেখব? পাবো হলো অ্যানাইসোপয়কিলোসাইটোসিস, মানে ভ্যারাইটি শেপের আমরা রেড ব্লাড সেল পাবো, যেমন টার্গেট সেল দেখা যাচ্ছে, ইলংগেটেড সেল, পেন্সিল, এটাকে বলি আমরা টিয়ার ড্রপ সেল। আর এই যে ওভারঅল হাইপোক্রোমিয়া আছে এই ফিল্মে। ইলংগেটেড সেলকে আবার ইলিপ্টিক্যাল সেলও বলা হয়। আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কি আমি আগেই বলেছি, এলিভেটেড এমসিবি এন্ড এমসিএসসি। আর এটা হলো নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। এখন আমরা আসি বেসিক অ্যাপ্রোচ টু আ ডায়াগনোসিস অফ অ্যানিমিয়া। ফার্স্টে আমরা কি দেখবো? কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে যদি আমরা হিমোগ্লোবিনটা লো পাই তাহলে আমরা বুঝবো পেশেন্টের অ্যানিমিয়া আছে। এখন এই অ্যানিমিয়ার সাথে যদি ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট কাউন্টটাও লো হয় তাহলে আমরা তাকে বলবো প্যানসাইটোপেনিয়া। এখন প্যানসাইটোপেনিয়া হলে আমরা অবশ্যই অ্যাডভাইস করবো বোন ম্যারো এক্সামিনেশন, এন্ড বোন ম্যারো এক্সামিনেশন করলেই আমরা দেখতে পারবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাইলোডিসপ্লাসিয়া অথবা যে কোনো ম্যালিগনেন্সি। যদি শুধুমাত্র হিমোগ্লোবিনটা লো থাকে তাহলে আমরা তাকে রেটিকুলোসাইট কাউন্টটা করতে দিব। রেটিকুলোসাইট কাউন্ট রেইজ হলে আমরা বুঝবো, আমাদের মাথায় তখন চলে আসবে দুইটা ডিগ্রি, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া অথবা অ্যাকিউট ব্লাড লস। আর যদি রেটিকুলোসাইট কাউন্টটা নর্মাল থাকে বা রেটিকুলোসাইটোপেনিয়া বা রেটিকুলোসাইট কাউন্টটা কমে যায় তাহলে আমরা বলবো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াও হতে পারে। এখন আমরা জানি নর্মাল রেটিকুলোসাইট লেভেল 0.5 to 2% হলো নর্মাল রেটিকুলোসাইট কাউন্ট ইন কেস অফ অ্যাডাল্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে বা নিউবর্ন তাদের ক্ষেত্রে 0.5 to 6% পর্যন্ত থাকতে পারে। ইভালুয়েশন অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হলে আমরা কি করব? পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখে আমরা আয়রন প্রোফাইল অ্যাডভাইস করব। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। একটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যদি সেরাম ফেরিটিনটা যদি লো হয় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেরাম ফেরিটিনের সাথে আর আয়রন প্রোফাইলে কি কি থাকবে? যেমন সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এন্ড পার্সেন্টেজ স্যাচুরেশন। ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেরাম ফেরিটিনটা হলো লো থাকবে, টিআইবিসি ইনক্রিজ থাকবে, সেরাম আয়রনও কম থাকবে। আর থ্যালাসেমিয়া হলে সেরাম ফেরিটিনটা বেশি থাকবে আর টিআইবিসি নরমাল থাকবে, সেরাম আয়রন নরমাল। আর যেমন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হলে সেরাম ফেরিটিনটা রেইজ থাকবে আর টিআইবিসি নরমাল থাকবে। আর যদি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয় তাহলে আমরা সেরাম আয়রনটা ইনক্রিজ পাবো। In case of iron deficiency anemia, hemoglobin electrophoresis তো নরমাল পাবো আর অ্যাবনরমাল পাবো থ্যালাসেমিয়াতে। এখন আসে আয়রন মেটাবলিজম। টোটাল বডি কন্টেন্স 4 to 5 গ্রাম অফ আয়রন। আয়রন কি কি ফর্মে পাওয়া যায়? যেমন হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন। আর
যে কোনো ধরনের ইন্ট্রাসেলুলার এনজাইম হিসেবে থাকে। Iron deficiency anemia cause হলো inadequate dietary intake, increased blood loss, increased demand যেমন pregnancy, তারপরে puberty লাইফে কিন্তু increased demand of iron, আর যদি decreased absorption হয়। Daily requirement হলো 5 to 10 milligram per day in male and 20 milligram per day in female, আর 40 milligram per day in pregnant and lactating women. আমরা সবাই জানি যে আয়রন রিচ ফুড কি কি আছে, যেমন রেড মিট, তারপরে ডার্ক লিফি ভেজিটেবলস, এগ ইয়ক, ব্রোকলি, নাট, পিনাট, পালস, ডাল, লিগিউম, আর ভিটামিন সি, সাইট্রাস ফ্রুটস। আয়রন অ্যাবজর্পশন হয় মেইনলি ডিউডেনাম এন্ড আপার জেজুনাম। ফেরিক ফর্মে আমরা আয়রনটি খাচ্ছি। এখন ফেরিক ফর্ম খাওয়ার পরে এই আয়রন ডিউটেনামে যাচ্ছে, সাইটোক্রোম বি অক্সিডেজ একটা এনজাইমের মাধ্যমে এই ফেরিক ফর্মটি ফেরাসে কনভার্ট হচ্ছে, হওয়ার পরে এটি ডিউটেনামে গিয়ে তারপরে এটা হলো যেমন ফেরিটিনে কনভার্ট হয়, আর একটা হলো যেটি রেড সেলে যাওয়ার সময় এটাকে অবশ্যই ফেরিক থেকে আবার ফেরাসে ট্রান্সফার হতে হবে। তা ফেরাসে কনভার্ট হয়ে এই আয়রনটি ট্রান্সফারিনের সাথে বাইন্ড করে। ট্রান্সফারিন একটি প্রোটিন, তাকে অবশ্যই প্লাজমাতে ট্রান্সফার হওয়ার জন্য ট্রান্সফারিনের সাথে বাইন্ড করতে হবে। Factors affecting iron absorption. Form of dietary iron যেটা বলেছি, হিম আয়রন এন্ড নন হিম আয়রন, যেমন ফেরাস এন্ড ফেরিক ফর্ম। স্টোরেজ অফ আয়রন ফেরিটিন আর হেমোসিডারিন হিসেবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি, যেমন হেডেক, ডিজিনেস, ফ্যাটিগ, টিনিটাস, পালপিটেশন, বুক ধরপড় করে। আর আমরা এক্সামিনেশন করলে কি পাবো, এনিমিয়া তো অবশ্যই পাবো, এনিমিয়া, তারপরে হলো কোইলোনাইটিয়া, হার্টে যেমন সিস্টেলিক ফ্লো মারমার পেতে পারি, আর অ্যাঙ্গুলার চিলোসিস। যে পিকচারে আমরা অ্যাঙ্গুলার চিলোসিস দেখতে পাচ্ছি। স্প্লেনোমেগালি, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কিন্তু স্প্লেনোমেগালি স্প্লেনোমেগালি পাওয়া যায়। এখন আমরা আসি প্লামার-বিনসন সিনড্রোম। হোয়াট ইজ প্লামার-বিনসন সিনড্রোম? এগুলো তিনটি সিমটমসের ট্রায়াড, যেমন ডিসফেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর কোইলোনাইটিয়া এন্ড গ্লসাইটিস। যেমন ডিসফেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আর গ্লসাইটিস, এটাকে বলা হয় প্লামার-বিনসন সিনড্রোম। ম্যানেজমেন্ট তো ফার্স্টে আমাদের কজটা এক্সক্লুড করতে হবে যে আসলে কি কারণে আয়রন ডেফিসিয়েন্সিটা হচ্ছে, তারপর লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে। আর যেটি করতে হবে, এইম অফ ট্রিটমেন্টটা কি? এইম হলো শুধুমাত্র হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল করা, তা না, হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল করতে হবে আর সঙ্গে যে আয়রন স্টোরটাকেও পূরণ করতে হবে। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আছে যেমন ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায় দেয়। যেমন ভিটামিন সির রোলটা হলো ফেরিককে ফেরাসে কনভার্ট হতে হেল্প করে। আর যেমন টি, কফি, এটা হলো ইনহিবিট আয়রন অ্যাবজর্পশন। এই কারণে হলো যাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া তাদের আমরা অ্যাডভাইস করব টি, কফি কম খেতে। আর যেমন cereals, legumes improve the bioavailability of iron. এর জন্য আমরা তাদের সিরিয়ালস, লিগিউম, ভিটামিন সি রিচ ফুড খেতে অ্যাডভাইস করব। আর সঙ্গে আরেকটি যেটি ম্যানেজমেন্ট করতে হবে সেটি হলো আমাদের কমপ্লিমেন্টারি প্যারাসাইট কন্ট্রোল মেজার্স, যেমন অ্যান্টি হেলমিনথিক থেরাপি অ্যাডভাইস করতে হবে। প্রেগন্যান্সিতে অ্যালবেন্ডাজল ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন ফার্স্ট ট্রাইমেস্টার।
এটি সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টারে দেওয়া যেতে পারে। আমাদের যেটি মনে রাখতে হবে, যদি একটি পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া হয় আর পেশেন্ট যদি সিমটমেটিক হয়, সিভিয়ার অ্যানিমিয়া আমি আগে বলেছি যেমন লেস দ্যান 7 গ্রাম পার ডিএল, তাহলে অবশ্যই পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, কিন্তু অবশ্যই প্যাকড রেড সেল কম্পোনেন্ট থেরাপি যেমন প্যাকড রেড সেল। বেনিফিটস অফ আয়রন থেরাপি যেমন চিলড্রেনে কি হবে, ইমপ্রুভ বিহেভিয়ার অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, অ্যাডোলেসেন্টও ইমপ্রুভ বিহেভিয়ার অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রেগনেন্ট ওমেনে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে ডিক্রিজ লো বার্থ ওয়েট, প্রিম্যাচিউর বেবিও হতে পারে। আর অল ইন্ডিভিজুয়ালে ইমপ্রুভ ফিটনেস অ্যান্ড ওয়ার্ক ক্যাপাসিটি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিটমেন্ট আমরা দিব এবং কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করার চেষ্টা করব। এখন আসি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজও ওয়ান টাইপ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ আবার নর্মোসাইটিক অ্যানিমিয়াও হতে পারে। যেমন ডিক্রিজ সেরাম আয়রন, ডিক্রিজ টিআইবিসি এন্ড নরমাল অর রেস ফেরিটিন পাবো। ইএসআর ইজ হাই। আসি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া তো আমাদের দেশের পার্সপেক্টিভে কমন। থ্যালাসেমিয়া কি আসলে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট অফ হিমোগ্লোবিন। দুই ধরনের থ্যালাসেমিয়া আছে, যেমন আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আলফা আর হলো অ্যাকর্ডিং টু নিড অফ ব্লাড ট্রান্সফিউশন আমরা থ্যালাসেমিয়াকে ভাগ করতে পারি, যেমন থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট এন্ড থ্যালাসেমিয়া টাইপ। থ্যালাসেমিয়া মেজর যদি আলফা থ্যালাসেমিয়াকে আমরা ডিভাইড করতে পারি, যেমন 4টা আলফা চেইন যদি হিমোগ্লোবিন চেইনের অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা তাকে বলি হাইড্রক্স ফিটালিস। আর যদি 3টা আলফা চেইন অ্যাবসেন্ট থাকে তাকে বলি আমরা হিমোগ্লোবিন এইচ। আর 2টা আলফা চেইন অ্যাবসেন্ট থাকলে তাকে বলি আমরা আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার। বিটা থ্যালাসেমিয়াও এরকম, যেমন বিটা থ্যালাসেমিয়া ট্রেড হতে পারে মেজর বা ইন্টারমিডিয়েট। এখন থ্যালাসেমিয়া হলে আমরা কি ব্লাড ফার্স্টে আমরা হিমোগ্লোবিন লেভেল কম পাবো, আর পেরিফেরাল ব্লাড ফিল্মে যেটা পাবো সেটি হলো টার্গেট সেল। টার্গেট সেল হলো বুলস আই, অথবা হলো যেমন লস অফ সেন্ট্রাল পেলোডটা থাকবে না। আর যেটা থাকবে অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি থাকবে, আর রেটিকুলোসাইটোসিস। তখন আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের থ্যালাসেমিয়া হতে পারে, অ্যাডভাইস করব হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস। আর কনফার্মেটরি টেস্ট হলো ডিএনএ অ্যানালাইসিস। যেমন থ্যালাসেমিয়ার ক্লিনিক্যাল ফিচার প্যালর, ফিভার, চিল, আর মঙ্গোলয়েড ফ্যাসিস থাকবে, ম্যালোক্লুশন অফ দ্য টিথ, তারপরে যেমন হেপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে, জন্ডিস থাকবে। অ্যানিমিয়ার সাথে থাকবে আরো জন্ডিস। ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে যেমন অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক টাইপ, টার্গেট সেল থাকবে, রেটিকুলোসাইটোসিস থাকবে, আর ডাব্লিউবিসি আর প্লেটলেট কাউন্ট নরমাল থাকবে। আর যেহেতু থ্যালাসেমিয়াটা একটি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক টাইপ, এই কারণে এখানে হলো এমসিবি, এমসিএইচ এন্ড এমসিএসসি হলো লো থাকবে। বোন ম্যারো করলে আমরা থ্যালাসেমিয়াতে কি পাবো? বোন ম্যারোতে আমরা পাবো ইরাথ্রয়েড হাইপারপ্লাসিয়া, আর রেটিকুলোসাইটোসিস, আর সেরাম বিলিরুবিন, ইউরিনারি ইউরোবিলিনুজেন এলিভেটেড থাকবে। এখন আসি ট্রিটমেন্টে।
ট্রিটমেন্ট হলো থ্যালাসেমিয়ার যেমন মেনলি ব্লাড ট্রান্সফিউশন, সিমটোমেটিক অ্যানিমিয়া। আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের হিমোগ্লোবিন লেভেলটা 8 গ্রামের উপরে রাখার চেষ্টা করব। আর ইবিটা থ্যালাসেমিয়া যেটি আমাদের দেশে কমন, ইবিটা থ্যালাসেমিয়া হলে আমরা ব্লাড ট্রান্সফিউশনের পাশাপাশি হাইড্রোক্সিউরিয়া দিতে পারি, যেটা হলে কি হবে আমাদের হিমোগ্লোবিন ডিমান্ডকে বাড়াবে। আর যেটা আয়রন চিলেটিং এজেন্ট, অনেক সময় থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশনের ফলে হিমোগ্লোবিন লেভেল নর্মাল রাখার জন্য ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের কারো পেশেন্ট মানে 15 দিন পর পর, আর কাউকে আবার 1 মাস পর পর রেগুলার ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। তখন তাদের আয়রন ওভারলোডের ফিচার দেখা যায়। তাদের ওইসব পেশেন্টদের আমাদের আয়রন চিলেটিং এজেন্ট অ্যাডভাইস করতে হয়। আর ফলিক অ্যাসিড অবশ্যই আমরা প্রেসক্রাইব করব থ্যালাসেমিয়া পেশেন্টদের। ফলিক অ্যাসিডের কাজটা কি? ফলিক অ্যাসিড কি করবে? ইনক্রিজ ইলেক্ট্রোপয়েসিস। Now we come into the sideroblastic anemia. Sideroblastic anemia টা কি? one type of microcytic hypochromic anemia. এটি অবশ্যই এক ধরনের মাইলোডিসপ্লাসিয়াও বলা যায়। ইটিওলজি যেমন হেরিডিটারি আর অ্যাকোয়ার্ড মানে কিছু ড্রাগ, যেমন আইসোনিয়াজাইড যেটা আমরা এনটিটিভি ড্রাগ, ক্লোরামফেনিক্যাল আর আইসোনিয়াজাইড দিয়ে কিন্তু সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর যেটি লেড পয়জনিংয়েও সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। ওই ক্লিনিক্যাল ফিচার তো সেম, অ্যানোরেক্সিয়া, উইকনেস, ফ্যাটিক, ডিজনেস, হার্ট ফেলিয়ার, লিভার ফেলিয়ার। আর সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা পার স্টেন বা বোন ম্যারোতে আয়রন স্টেন করলে আমরা সিডারোব্লাস্ট পাবো। আর যেটি পাবো সেটা হলো যে রেড সেল ইনক্লুশন পাওয়া যাবে। ট্রিটমেন্টে আমরা কি করব? যে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হলে আমরা পাইরিডক্সিন দিতে পারি। এখন আসি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া মানে কি? এমসিভি হলো গ্রেটার দ্যান 100 ফেমটোলিটার। তখন রেটিকুলোসাইট অ্যাডভাইস করব। রেটিকুলোসাইট যদি বেশি হয় তাহলে আমি আগেই বলেছি আমার মাথায় দুইটা চিন্তা আসবে, একটা হলো অ্যাকিউট ব্লাড লস আর হিমোলাইটিক অ্যানিমিয়া। আর যদি রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল ও লো থাকে তাহলে হলো আমরা চিন্তা করব, যেমন রেটিকুলোসাইট কাউন্ট যদি লো হয় তাহলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এটা এক্সক্লুড করার জন্য আমরা তখন বোন ম্যারো এক্সামিনেশন অ্যাডভাইস করব। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু ওটা বোন ম্যারোতে আমরা বুঝতে পারবো, কিন্তু পিবিএফ এ আমরা ম্যাক্রোসাইটোসিস সাসপেক্ট করব। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেমন ফলেট আর B12 ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। আর নন megaloblastic cause of macrocytosis such as liver disease, hypothyroidism, alcoholism. ম্যাক্রোসাইটোসিসে আসলে কি হয়? ম্যাক্রোসাইটোসিসে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড হয়। এই কারণে নিউক্লিয়ার ম্যাচুরেশন হতে পারে না। এখানে যেমন নিউক্লিয়ার ম্যাচুরেশন ল্যাগস বিহাইন্ড দ্য সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন। এই কারণে মেগালোব্লাস্ট পাবো আমরা বোন ম্যারোতে, আর পিবিএফ এ আমরা পাবো ম্যাক্রোসাইটোসিস। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে যেটি B12 বা ফলেট ডেফিসিয়েন্সি, সেখানে পিবিএফ এ আমরা পাবো ম্যাক্রোসাইটোসিসের সাথে যেটা পাবো হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। এই যে একটি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার পিবিএফ, যেখানে আমরা ম্যাক্রোসাইটোসিস পাবো, যেমন ম্যাক্রোসাইট, ম্যাক্রোভালোসাইট,
আরেকটি কথা, যেমন মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়াতে প্যানসাইটোপেনিয়া হতে পারে, এজন্য ডাব্লিউবিসি প্লেটলেট এই দুটি সেল লাইনও কম থাকবে। ভিটামিন B12 এর ফর্ম যেমন সাইনোকোবালামিন, ডেইলি নিড হলো 1 to 2 মাইক্রোগ্রাম, সোর্স মিল্ক, মিট, লিভার অফ অ্যানিমালস। টেস্ট তো বললাম, যেমন ফলেট অ্যান্ড B12 এসে করবো। আর ফিলিং টেস্ট, ফিলিং টেস্ট হলো এমন একটি টেস্ট যেটা আমরা B12 অ্যাবসর্পশন ডিফেক্ট নাকি পার্নিশিয়াস অ্যানিমিয়া এটি এক্সক্লুড করার জন্য করতে পারি। ভিটামিন B12 হলো অ্যাবসর্পশন হয় টার্মিনাল আইলিয়াম। ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড হলো টেরয়েল গ্লুটামিক অ্যাসিড, ডেইলি রিকোয়ারমেন্ট 100 মাইক্রোগ্রাম, সোর্সেস হলো লিফি ভেজিটেবলস, পালসেস, ইস্ট, লিভার। আর ফলিক অ্যাসিড অ্যাবসর্পশন হয় হলো জেজুনামি। আর ক্লিনিক্যাল ফিচার তো সেম, প্যালোর, উইকনেস, লেথার্জি, পালপিটেশন। এক্সামিনেশন ফাইন্ডিং যেমন অ্যাঙ্গুলার চিলাইটিস থাকবে, ইসোফেজিয়াল অ্যাট্রোপি, কোলোনাইটিয়া, ব্রিটেল নেল। আরটিটি থাকবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে, সাইন্স অফ পেরিফেরাল নিউরোপ্যাথি থাকতে পারে, আর অপটিক অ্যাট্রোপি থাকবে। ল্যাব ফাইন্ডিংস তো বলেছি, যেমন ম্যাক্রোসাইটোসিস থাকবে। আমরা আসি যেটা যেমন বোন ম্যারো ফাইন্ডিংস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতেও ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া থাকবে, কিন্তু এখানে মেগালোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া, যেমন মেগালোব্লাস্ট পাওয়া যাবে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে মেগালোব্লাস্ট পাওয়া যাবে, আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বোন ম্যারোতে মাইক্রোনর্মোব্লাস্ট পাওয়া যাবে। আর ম্যারো আয়রন করলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অ্যাবসেন্ট পাবো, আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে increase in size and number of iron granules. Biochemical findings, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা আগেই বলেছি যে আয়রন প্রোফাইলটা করব, আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে প্যানসাইটোপেনিয়া থাকবে। আর এডিশনাল যেসব টেস্ট করতে হবে সেটার মধ্যে হলো সেরাম বিলিরুবিন, ইউরিন ইউরোবিলিনোজেন, serum vitamin B12, folate and chilling test. Management, iron deficiency anemia হলে আমরা অবশ্যই ওরাল আয়রন ট্যাবলেট দিব, আর প্যারেন্টেরাল আয়রন অ্যাডভাইস করব যাদের ওরাল আয়রন থেরাপিতে কাজ হচ্ছে না বা কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, আর অথবা ইনক্রিজ ডিমান্ড যদি হয় তাহলে। আর B12 আর ফলেট ডেফিসিয়েন্সিতে আমরা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমরা কি দিব, ইনজেকশন, সাইনোমিন ইনজেকশন দিব। আর ফলেট ডেফিসিয়েন্সি হলে আমরা কি দিব, ট্যাবলেট ফলেট অ্যাডভাইস করব পেশেন্ট 5 মিলিগ্রাম পার ডে। What is pernicious anemia? Pernicious anemia should be reserved for patients which occur due to the atrophy of the gastric mucosa. Pernicious anemia একটি autoimmune disorder যেখানে anti parietal cell antibody অথবা anti intrinsic factor antibody থাকে। ক্লিনিক্যাল ফিচার যেমন পার্নিশিয়াস অ্যানিমিয়াতে জেনারেলাইজড উইকনেস থাকবে, সোর পেইনফুল টাং থাকবে, আর যেটি থাকবে নামনেস অর টিংলিং অফ এক্সট্রিমিটিস, গ্লসাইটিস, জন্ডিস থাকবে, ইয়েলো টিঞ্জ অন দ্য স্কিন অ্যান্ড স্ক্লেরা, প্যারাস্থেসিয়া, নিজার যেমন এক্সাজারেটেড হতে পারে নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে, আর অ্যাঙ্কেল জার অ্যাবসেন্ট, আর লস অফ ভাইব্রেশন। ল্যাবরেটরি ফাইন্ডিংস যেমন হলো আরবিসি কাউন্টটা ডিক্রিজ থাকবে, ম্যাক্রোসাইটোসিস
আগে বললাম। আর বোন ম্যারো শোজ গ্রেট নাম্বার অফ ইম্যাচিউর রেড সেল। ইম্যাচিউর রেড সেল মানে মেগালোব্লাস্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি মেগালোব্লাস্ট ইন বোন ম্যারো। শিলিং টেস্ট করে, শিলিং টেস্ট ডিটেক্টস দ্য অ্যাবসেন্স অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর। শিলিং টেস্ট করলে আমরা পার্নিশিয়াস অ্যানিমিয়া কিনা বুঝতে পারবো। কারণ শিলিং টেস্টটা কি, শিলিং টেস্টের মধ্যে আমরা যেমন রেডিও অ্যাক্টিভ ভিটামিন B12 ইউজ করি, তার 1 ঘন্টা পরে আমরা যেমন ইনজেক্টেবল ভিটামিন B12 দেই, 24 আওয়ার্স পরে আমরা ইউরিনারি B12 এক্সক্রিশনটা মেজার করি। যদি দেখি যে B12 এক্সক্রিশন নর্মাল, তাহলে বুঝবো যে পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে আবার স্টেপ 2 তে কি করি, আমরা রেডিও অ্যাক্টিভ ওরাল ভিটামিন B12 এর সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যাড করে দেই। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যাড করার পরে যদি দেখি B12 অ্যাবজর্পশন নরমাল হচ্ছে, মানে ইউরিনারি এক্সক্রিশন অফ B12 যদি নরমাল হয় 24 আওয়ার্স পরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যাড করার পরে, তাহলে বুঝবো যে পেশেন্টের পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া হলে আমরা কি অ্যাডভাইস করব, পেশেন্টকে লাইফ লং ভিটামিন B12 রিপ্লেসমেন্ট থেরাপি। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে অবশ্যই আমাদের কিন্তু পেশেন্টকে কিছু হিস্ট্রি নিতে হবে, যেমন পেশেন্টের পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি বা আইলিএম এর কোনো অপারেশন হয়েছে কিনা, বা ম্যাল অ্যাবজর্পশনের হিস্ট্রি আছে কিনা, অবশ্যই যেমন ট্রপিক্যাল ফ্লু, সিলিয়াক ডিজিজ অবশ্যই এক্সক্লুড করতে হবে। এখন আমরা আসি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়াকে আমরা আবার 3টি ভাগে ভাগ করতে পারি, যেমন মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট আর হিমোগ্লোবিন ডিফেক্ট। মেমব্রেন ডিফেক্ট যেমন হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি ইলেকট্রোসাইটোসিস। আর এনজাইম ডিফেক্ট যেমন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। আর হিমোগ্লোবিন ডিফেক্ট যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। থ্যালাসেমিয়াতে যেমন আমাদের কি হয় বলেছিলাম, যেমন আমাদের দেশে যেমন হিমোগ্লোবিন ইটা কিন্তু কমন। হিমোগ্লোবিন ইতে কি হয়, যেমন এটি হলো কোয়ালিটেটিভ রিডাকশন অফ হিমোগ্লোবিন, মানে স্ট্রাকচারাল ডিফেক্ট অফ হিমোগ্লোবিন, যেখানে কি হবে 26 পজিশনে গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই লাইসিন, তখন যেটাকে বলি আমরা হিমোগ্লোবিন ই। আর যদি 6 পজিশন অফ গ্লোবিন চেনের 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই দ্য ভ্যালিন, তাহলে আমরা তাকে বলবো হলো হিমোগ্লোবিন এস ডিফেক্ট। এখন আসি হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা পিবিএফ করলে পাবো যেমন সিস্টোসাইট বা ফ্র্যাগমেন্টেড সেল, আর পাবো যে নিউক্লিয়েটেড ইম্যাচিউর রেড সেল, নিউক্লিয়েটেড আরবিসি, আর যেটা পাবো হলো সিস্টোসাইট আর মাইক্রোস্পেরোসাইট। এগুলোকে বলা হয় মাইক্রোস্পেরোসাইট, এটাকে বলা হয় সিস্টোসাইট। আর ফিচার্স অফ হেমোলাইসিস যেমন রেটিকুলোসাইটোসিস পাবো, রেইস বিলিরুবিন, রেইস ইউরোবিলিনোজেন, আর ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ ইনক্রিজড হবে। আর ডিক্রিজ হবে কি হ্যাপ্টোগ্লোবিন। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এটা বললাম ওয়ান টাইপ অফ মেমব্রেন ডিফেক্ট। মেমব্রেন ডিফেক্টের কারণে রেড সেল যখন রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে দিয়ে পাস করবে, তখন আর বাইকনকেভ ডিস্কটা লস করবে। লস করার ফলে যখনই যাবে মানে স্প্লেনিক পাল্প দিয়ে, তখন এটি ভেঙে যাবে। পেশেন্টের যেমন কি কি থাকতে পারে, অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি। যে কোনো হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা কমন কি কি পাবো, অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি। এর সাথে যদি গলস্টোন থাকে, যেমন আমরা অনেক সময় পেশেন্ট পাই যে গলস্টোন হয়েছে, কিন্তু পেশেন্টের গলস্টোনের অপারেশনও করা হয়ে গিয়েছে, কিন্তু আমরা পেশেন্টের পিবিএফ এক্সামিনেশন করিনি, কারণ আমরা তো
অবশ্যই একটি পেশেন্টের গলস্টোন বা অপারেশন করার আগে অবশ্যই সিবিসি দেখে নেওয়া উচিত। অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি আর যদি গলস্টোন থাকে তাহলে আমাদের মাথায় আসতে পারে যেমন হেরিডিটারি স্পেরোসাইটোসিস হতে পারে। তখন আমরা অ্যাডভাইস করব কি অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট। এনজাইম ডিফেক্ট যেমন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, এটি একটি এক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখানে যেমন আরবিসিতে আমরা কি পাবো, হিজ বডি পাবো। এখানেও যেমন অ্যানিমিয়া থাকবে, জন্ডিস থাকবে আর রেড কালার ইউরিন। পেরিফেরাল ব্লাড ফিল্মে থাকবে সিস্টোসাইট, স্পেরোসাইট আর বাইট সেল। বাইট সেল হলো এই যে এই ধরনের খাওয়া সেলকে আমরা বাইট সেল বলি। এটা একটা প্যাথোজেনিক ফিচার অফ এনজাইম ডিফেক্ট। এটি টেস্ট যেমন স্ক্রিনিং টেস্ট, ফ্লুরোসেন্ট স্পট টেস্ট। Sickle cell anemia, one type of hemolytic anemia, presence of hemoglobin S. Sickle cell anemia তে হলো যখন হলো সিকলিং হয়ে যায় তখন হলো যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হতে পারে, হেমোলাইটিক ক্রাইসিস হতে পারে। আর সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টদের ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। ক্লিনিক্যাল ফিচার যেমন সেম, fatty weakness, shortness of breath, abdominal pain, muscle pain, joint pain, high temperature. এক্সামিনেশন করলে আমরা জন্ডিস, অ্যানিমিয়া যেমন সিকেল সেল ক্রাইসিস হতে পারে, হাইপোক্সিয়া, মঙ্গোলয়েড ফেসিস, তারপর অস্টিওমাইলাইটিস। ল্যাবরেটরি ফিচার তো সেম, যেমন সিকেল থাকবে, যেমন সিস্টোসাইট থাকবে। আর যেটি থাকবে সিগনিফিকেন্ট সিকেল সেল অ্যানিমিয়াতে সেটা হলো সিকলিং, মানে সিকেল সেল থাকবে, যেমন কাস্তির মতো সেল পাওয়া যাবে পেরিফেরাল ব্লাড ফিল্মে। তখন আমরা অ্যাডভাইস করবো হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিসে হিমোগ্লোবিন এস পাওয়া যাবে আর হিমোগ্লোবিন এ কমে আসবে, হিমোগ্লোবিন এ নর্মাল লেভেল কমে আসবে আর হিমোগ্লোবিন এসটা পাওয়া যাবে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিসে। তখন আমরা পেশেন্টকে সিকলিং টেস্ট অ্যাডভাইস করব আর রেটিকুলোসাইটোসিস পাওয়া যাবে ইন কেস অফ সিকল সেল অ্যানিমিয়াতে। ট্রিটমেন্ট হলো কি ওই যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিব, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব, কারণ সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টদের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। আর ব্লাড ট্রান্সফিউশন শুড বি গিভেন ডিউরিং ক্রাইসিস। আসি আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া হলো যখন আমরা ব্লাড ফিল্মে দেখব যে সিস্টোসাইট আছে তার সাথে যে স্পেরোসাইট, ইম্যাচিউর সেল, যেমন তখন আমরা সাসপেক্ট করব যে হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। যেমন হেমোলাইটিক অ্যানিমিয়াতে অবশ্যই এনআরবিসি পাওয়া যাবে, মানে নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যাবে, সিস্টোসাইট পাওয়া যাবে, আর যেটি পাওয়া যাবে অ্যাগ্লুটিনেশন। আমরা এই হেমোলাইটিক অ্যানিমিয়া এটি অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া না ব্লাড ট্রান্সফিউশনের পরে অ্যান্টিবডি ডেভেলপ হয়েছে এই দেখার জন্য, এক্সক্লুড করার জন্য যে টেস্টটি করব সেটা হলো কুমস টেস্ট। কুমস টেস্ট হলো দুই ধরনের, যেমন ডাইরেক্ট কুমস টেস্ট আর ইনডাইরেক্ট কুমস টেস্ট। ডিরেক্ট কুমস টেস্ট এর মাধ্যমে আমরা কি দেখি, ডিরেক্ট কুমস টেস্টের মাধ্যমে আমরা অ্যান্টিবডি, যদি রেড সেল মেমব্রেনের গায়ে কোনো অ্যান্টিবডি থাকে তাহলে আমরা ডিরেক্ট কুমস টেস্টের মাধ্যমে এটা ডিটেক্ট করতে পারি। আর ডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ হবে কিসে, এটা হবে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে। আর অ্যালোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যেমন ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পরে যদি কারো অ্যান্টিবডি ডেভেলপ করে তাহলে
ইনডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ হবে। ইনডিরেক্ট কুমস টেস্টের মাধ্যমে আমরা যদি পেশেন্টের সেরামে কোনো অ্যান্টিবডি থাকে তাহলে ওটি ডিটেক্ট করতে পারি। আর এই কুমস টেস্ট ডিটেক্ট করার জন্য যে রিএজেন্টটি ইউজ করা হয় সেটাকে আমরা বলি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন। কুমসের একটি শর্ট নোট আসতে পারে পরীক্ষায়। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া বা যে কোনো ধরনের হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার তো আমি আগে বলেছি, যেমন অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি থাকবে, আর সঙ্গে রেটিকুলোসাইটোসিস। ইনভেস্টিগেশনের মধ্যে যেমন পেরিফেরাল ব্লাড ফিল্মে তো ফ্র্যাগমেন্টেড সেল, এনআরবিসি থাকবে, অ্যাগ্লুটিনেশনের ফিচার থাকবে, রেড সেল অ্যাগ্লুটিনেশন থাকবে, আর যেমন রেটিকুলোসাইটোসিস আর ফিচার্স অফ হেমোলাইসিস যেমন ইনক্রিজড এলডিএইচ, ইউরিনারি ইউরোবিলিনোজেন বাড়বে, আর হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে। ফিভার, ভমিটিং, হেপাটোস্প্লেনোমেগালি। আর অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া অবশ্যই যখন আমরা একটি পিভিএফ এ অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া পাবো, ডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ পাবো, তখন আমরা তাদের আন্ডারলাইন কজটা খুঁজে বের করার চেষ্টা করব। অনেক সময় যেমন যে কোনো ধরনের ম্যালিগনেন্সি, যেমন অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া বা ওভারিয়ান ক্যান্সার, টেরাটোমা, এই ধরনের পেশেন্টদেরও কিন্তু অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া পাওয়া যায়। ম্যানেজমেন্ট মানে ওরাল পেনিসিলিন আমরা দিব 40 to 60 মিলিগ্রাম ডেইলি টু সাপ্রেস অ্যান্টিবডি ফর্মেশন। আর এই ওরাল পেনিসিলিনটা কন্টিনিউ করব হলো 4 to 6 উইকস পর্যন্ত। আরেকটি কথা মনে রাখতে হবে, আমাদের ব্লাড ট্রান্সফিউশন ইজ নট নেসেসারি ইন কেস অফ অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। যদি যেমন লাইফ থ্রেটেনিং সিমটমস থাকে আর মাল্টি অর্গান ফেলিয়ার থাকে, তাহলে আমরা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশন অ্যাডভাইস করব। এছাড়া আমরা ব্লাড ট্রান্সফিউশন অ্যাডভাইস না করাই উচিত। The main treatment of autoimmune hemolytic anemia হলো স্টেরয়েড, যেমন ওরাল পেনিসিলিন। আরো যেটি দিতে পারি সেটা হলো যেমন প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি, এটি একটি লেটেস্ট মোড অফ ট্রিটমেন্ট ইন কেস অফ অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। আর কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, যেমন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া বা দুই ধরনের, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে হয়, যেমন কোল্ড আর ওয়ার্ম। আর কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যেমন ইডিওপ্যাথিক কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ আর কোল্ড অ্যাগ্লুটিনিন টাইপ ডিজিজ, যেটাকে আমরা বলি চাদ। ইডিওপ্যাথিক হলো এল্ডারলি পেশেন্টদের হয়, আর রেনল্ডস ফেনোমেনন কমন। আর ট্রিটমেন্টটা কি কোল্ড, যেহেতু নাম শুনে বোঝা যাচ্ছে এটি একটি কোল্ড টাইপ অফ ডিসঅর্ডার, এই কারণে আমাদের পেশেন্টকে অবশ্যই ওয়ার্ম রাখতে হবে। আর কোল্ড টাইপ অফ অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে স্টেরয়েড এন্ড স্প্লিনেক্টমি হ্যাভ নো রোল, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি রোল আছে। কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ অথবা চাল যেটাকে আমরা বলি, সেটির মেইন কজ হলো মাইকোপ্লাজমা নিউমোনিয়া অর ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এখন আমরা আসি নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক অ্যানিমিয়া যেটা আগে বলা হয়েছে, নর্মোসাইটিক অ্যানিমিয়া ধারণা করলে আমরা রেটিকুলোসাইট কাউন্টটা করব। যদি রেটিকুলোসাইট কাউন্ট ইনক্রিজ থাকে তাহলে আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া সাসপেক্ট করব, আর যদি নরমাল থাকে তাহলে আমরা নরমাল ও লো হলে তাহলে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি চিন্তা করব। অ্যানিমিয়া তো আমরা ফার্স্টে আমরা দেখলাম মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে এখন আসি ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। Anemia due to impaired red cell production, anemia due to excessive red cell destruction, আর anemia due to excess blood loss। মানে তিনটি কারণে anemia, যেমন impaired red cell production, excessive red cell destruction, আর হলো excessive blood loss।
এখন আমরা আসি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে রেড সেল ডিফেক্ট মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলো আসলে বোন ম্যারো ডিফেক্ট। এই কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে আমরা তিনটা সেল লাইনই কম পাবো, যেমন হিমোগ্লোবিন কম পাবো, ডাব্লিউবিসি সেল লাইন কম পাবো, আর প্লেটলেটও কম পাবো। এটাকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তখন আমরা অ্যাডভাইস করবো রেটিকুলোসাইট কাউন্ট আর বোন ম্যারো এক্সামিনেশন। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যেমন কজের মধ্যে ইনহেরিটেড কজ আর অ্যাকোয়ার্ড কজ। ইনহেরিটেড এর মধ্যে যেমন ফ্যানকোনিস অ্যানিমিয়া। ফ্যানকোনিস অ্যানিমিয়া হলে কি হবে, আমাদের যেমন অ্যাবসেন্স অফ থাম, কিছু কিছু পেশেন্ট পাওয়া যায় যেমন ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে যেমন ছোট বয়সেই তো বাচ্চাদের চিলড্রেনদেরই ফ্যানকোনিস অ্যানিমিয়া পাওয়া যায়। আর যেমন অ্যাকোয়ার্ড কজ অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিছু ড্রাগ যেমন ক্লোরামফেনিক্যাল দিয়ে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। ক্লোরামফেনিক্যাল এমন একটি ড্রাগ যেটি বোন ম্যারো সাপ্রেশন করে। কিছু ভাইরাস যেমন পার্ভোভাইরাস B19, হেপাটাইটিস ভাইরাস, এপস্টিন ভাইরাস আর প্রেগন্যান্সিতেও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স অ্যানিমিয়া, পেলর আর যেমন পালপিটেশন, অ্যানিমিয়া সব ফিচারই থাকতে পারে। আর লিকোপেনিয়ার জন্য প্রন টু ইনফেকশন। আর থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য কি শরীরে যে কোনো লাল লাল কালো কালো দাগ হতে পারে, যার যে কোনো রেটিকুলোসাইটোপেনিয়া। ডায়াগনস্টিক ইভালুয়েশনের জন্য যেমন সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, প্যানসাইটোপেনিয়া, বোন ম্যারো অ্যাসপিরেশন। বোন ম্যারো অ্যাসপিরেশন করলে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি পাবো? হাইপোসেলুলার ম্যারো পাওয়া যাবে, আর যেটি পাওয়া যাবে সেটি হলো ইনক্রিজ ফ্যাট স্পেস। ম্যানেজমেন্ট হলো সাপোর্টিভ আর স্পেসিফিক। সাপোর্টিভ হলো যেমন যদি পেশেন্টের কোনো কজ থাকে, যেমন ড্রাগের কোনো কজের জন্য যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় তাহলে অবশ্যই ওই ড্রাগ অথবা টক্সিনটা রিমুভ করতে হবে। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে যেমন লেস দ্যান 40 ইয়ার্স আর গ্রেটার দ্যান 40 ইয়ার্স। লেস দ্যান 40 ইয়ার্স হলে যেমন কিছু ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট আছে যেমন আমরা ইউজ করি সাইক্লোস্পোরিন অথবা এটিজি। গ্রেটার দ্যান 40 ইয়ার্স হলে যদি দেখা যায় যে সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে আবার আমরা তিনটি টাইপে ভাগ করতে পারি। একটা হলো মাইল্ড, তিনটি যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার। এই সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যদি হয় তাহলে পেশেন্ট যদি লেস দ্যান 40 ইয়ার্স হয় তাহলে আমরা পেশেন্টকে অবশ্যই অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অ্যাডভাইস করব। আর কিছু ড্রাগ যেমন অ্যান্ড্রোসেন অ্যাডভাইস করা যায়। আর মাইল্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে লাইফস্টাইল মডিফিকেশন, যেমন লাইফস্টাইল মডিফিকেশনের সাথে যেমন কম্পোনেন্ট থেরাপি, যেমন প্লেটলেট কমে গেলে প্লেটলেট ট্রান্সফিউশন দিব, আর রেড সেল কমে গেলে যেমন হিমোগ্লোবিন কমে গেলে আমরা ফ্যাট সেল ট্রান্সফিউশন দিব। ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া অ্যাকর্ডিং টু দ্য রেটিকুলোসাইট রেসপন্স। তাহলে আমরা অ্যানিমিয়াকে আমরা তিন ভাগে ভাগ করলাম। একটা হলো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, একটা হলো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, আর 3 নাম্বার হলো অ্যাকর্ডিং টু দ্য রেটিকুলোসাইট রেসপন্স। রেটিকুলোসাইট রেসপন্সের উপরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া আর ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি লো ফর দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া। অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া যেমন কজের মধ্যে আমরা বলতে পারি হাইপার প্রলিফারেটিভ অ্যানিমিয়া, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া আর ব্লাড লস অ্যানিমিয়া। আর যদি হাইপোপ্রলিফারেটিভ অ্যানিমিয়ার মধ্যে যেমন নিউট্রিশনাল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, মাইলোডিসপ্লাসিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া।
অ্যানিমিয়া প্রিভেনশন মানে কি আমাদের অবশ্যই হেলদি ডায়েট খেতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আর অ্যানিমিয়া এমন একটি রোগ, অবশ্যই অ্যানিমিয়া হলে আমাদের কজটি খুঁজে বের করতে হবে যে কি কারণে পেশেন্টের অ্যানিমিয়া হলো। এখন আমরা জিস্টে যেমন মনে রাখতে হবে, যেমন অ্যানিমিয়া মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আবার 4টা টাইপ, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিরারোব্লাস্টিক অ্যানিমিয়া আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে যেমন আসবে হলো পিবিএফ এ আমরা পাবো ম্যাক্রোসাইটোসিস আর হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। আর বোন ম্যারো করলে আমরা পাবো মেগালোব্লাস্ট। যদি ভিটামিন B12 বা ফলেট বাদে হাইপোথাইরয়েডিজম বা লিভার ডিজিজের জন্য যদি ম্যাক্রোসাইটোসিস হয়, তাহলে কিন্তু আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাবো, কিন্তু বোন ম্যারোতে এরকম সিগনিফিকেন্ট মেগালোব্লাস্ট পাবো না। তারপরে আসি নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়াতে যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর হলো অ্যাকিউট ব্লাড লস। আর হেমোলাইটিক অ্যানিমিয়া ওয়ান অফ দ্য কজ অফ নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে যেমন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া আর অ্যালোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এটি এক্সক্লুড করার জন্য আমরা যে টেস্টটি করব সেটি হলো টুমস টেস্ট। আর হিমোগ্লোবিন ডিফেক্ট দেখার জন্য আমরা যে টেস্টটি করব সেটি হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। মেইনলি আমাদের যেটি লাগবে সেটি হলো পেরিফেরাল অ্যানিমিয়া চ্যাপ্টার থেকে আমাদের লাগবে ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া, আমরা পিডিএফ থেকে কি কি ইনফরমেশন পেতে পারি, তারপরে হেমোলাইটিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশন, টুমস টেস্টের শর্ট নোট, তারপরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে যেমন পার্নিশিয়াস অ্যানিমিয়াটাই শর্ট নোট আসে পরীক্ষায়, আর অনেক সময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ম্যানেজমেন্ট অথবা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াও শর্ট নোট হিসেবে আসতে পারে। থ্যাংক ইউ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে যতটা ইজি ভাবে অ্যানিমিয়াটি বোঝানো যায়। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করতে পারেন।